গভীর রাত, নিঝুম নিস্তব্ধ পাড়া। বড় রাস্তা ছাড়িয়ে একটু গলির ভেতরে 28 নম্বর বাড়িটা শুধু একজন কারো প্রতীক্ষা করছে। তার চোখে মুখে উৎকণ্ঠা। ঘরময় পায়চারি করতে করতে সে একবার খোলা জানলার দিকে বাইরেটা দেখে নিচ্ছে। এমন সময় বাইরে একটা অদ্ভুত শব্দ। হঠাৎ শুনলে মনে হবে কোনো নিশাচর পাখি বুঝি ডানা ঝটপট করে উড়ে গেল। লোকটা একটু দাঁড়িয়ে কান পেতে কি যেন শুনল। তারপরই দরজার কাছে এগিয়ে গিয়ে ছিটকিনি খুলে দরজাটা সামান্য ফাঁক করল। সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়ানো এক আগন্তুক চট করে নিঃশব্দে ভেতরে ঢুকেই বলে উঠল, মিস্টার মুখার্জি, মাল রেডি? আগন্তুককে দেখে সুদেব মুখার্জির মুখটা কালো হয়ে গেল। বলল, আর 7টা দিন সময় দিন স্যার, এর মধ্যে মাল জোগাড় হয়ে যাবে। লোকটা খুব চটে গেল। বলল, বেশ, এই শেষবার সুযোগ দিচ্ছি, ভবিষ্যতে আর এই সুযোগ পাবেন না। বলে রাখলাম, ঠিক 7 দিন বাদে আমি আবার আসব, আর এবার মাল না পেলে। তারপর একটু চিবিয়ে চিবিয়ে বলল, মানে মনে রাখবেন, আমার ব্যবসার সঙ্গে এরপর আর কোনো সম্পর্ক থাকবে না আপনার। আগাম 2000 টাকাও ফিরিয়ে দিতে হবে, নয়তো। লোকটা আর একবার জ্বলন্ত দৃষ্টিতে সুদেবের দিকে তাকালো। সুদেব সেই অন্ধকারের মধ্যেও লোকটার ঠোঁটে দেখল একটা ক্রূর শয়তানি হাসি। সুদেব জানে, এদের সঙ্গে ব্যবসা না করলে তাকে মরতেই হবে এদেরই হাতে। সে যে এখন ওদের ভেতরকার অনেক খবর জেনে ফেলেছে। এত বড় বিপদের ঝুঁকি ওরা নেবে না। লোকটি তখনও দাঁড়িয়ে আছে ওর দিকে চেয়ে। সেটা লক্ষ্য করে সে তাড়াতাড়ি বলে উঠল, না না স্যার, এবার ঠিক জোগাড় হয়ে যাবে। 4টে হয়ে গেছে, আর মাত্র 2টো। অন্য সময় তো অসুবিধা হয় না, আসলে এটা শীতকাল কি না, তাই একটু। ওকে থামিয়ে আগন্তুক বলে ওঠে, আমার কৈফিয়ত শোনার সময় নেই মুখার্জি, তবে যাবার আগে আর একবার মনে করিয়ে দিতে চাই, আজ আপনার বাড়ি, সুখ, স্বাচ্ছন্দ্য সবই আমার জন্য। সুদেব বিনীত কণ্ঠে বলে ওঠে, এর জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ দস্তিদার সাহেব। আগন্তুক দস্তিদার বলে ওঠে, মনে আছে কি অবস্থা থেকে আপনাকে তুলে এনেছিলাম? খেতে পেতেন না দেনার দায়ে। সুদেব তাড়াতাড়ি বলে ওঠে, জানি স্যার। আবার ধমকে ওঠে দস্তিদার, জানেন তো, আমার ব্যবসার ক্ষতি না করে আর একটু মনোযোগ দিন। মনে রাখবেন, 7 দিনের মধ্যে মাল জোগাড় করতে না পারলে জানেন কি হয়, মাল নয় মৃত্যু। কথা কটা সুদেবের দিকে ছুঁড়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায় দস্তিদার। বাইরে গাড়ি স্টার্ট দেবার শব্দ। সুদেব বুঝল ওরা চলে গেছে। সে যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। ঘরের আলোটা জ্বলে উঠতেই চমকে ফিরে তাকালো সুদেব। ভেতরের ঘর থেকে বেরিয়ে এসেছে প্রকাশ, সুদেবের অ্যাসিস্ট্যান্ট। সারা মুখে পাথরের কাঠিন্য, তারই মধ্যে একটু চিন্তার আভাস। বলল, স্যার, মাল জোগাড় করতে না পারলে না খেয়ে মরতে হবে। প্রকাশের কথায় এতক্ষণ ধৈর্যের বাঁধ ভেঙে গেল সুদেবের। চাপা স্বরে গর্জে উঠল ও, জানি জানি, তোমাকে আর নতুন করে সে কথা মনে করিয়ে দিতে হবে না। যত সব অপদার্থের দল, সব কাজ আমাকেই করতে হবে। প্রকাশ বলতে পারত, সুদেব নিজেই সে ব্যবস্থা করেছে। প্রকাশকে টাকা দিয়ে নয়, কমিশনের ভিত্তিতে রাখবার সময় সুদেব নিজেই
কাজ ভাগ করে বলেছিল, মাল জোগাড় করব আমি, আর সে মাল তৈরি করবে তুমি। কিন্তু বলতে পারল না, কারণ বলার সুযোগ পেল না। সঙ্গে সঙ্গে সুদেব বলে উঠল, কটা বাজলো বলতো? প্রকাশ হাতঘড়িটা দেখে বলল, রাত 10টা। হুঁ, খাবার রেডি আছে। হ্যাঁ স্যার। বেশ, আমার কালো র্যাপারটা দাও, একটু ঘুরে আসি। এত রাতে এখন তো সব। প্রকাশ কি বলতে চাইল বুঝতে পেরে একটু বিষণ্ণ কণ্ঠে সুদেব বলে ওঠে, উপায় নেই, সময়ও কম। দেখি, বরং একবার ভাগ্যটা পরীক্ষা করে আসি। পাশের ঘর থেকে প্রকাশ কালো র্যাপারটা এনে দিতে সুদেব মাথা থেকে সেটা ভালোভাবে মুড়ি দিয়ে রাতের অন্ধকারে দরজা খুলে বেরিয়ে গেল। প্রকাশ সেই দিকে তাকিয়ে একটু অপেক্ষা করে দরজায় ছিটকিনি তুলে আলো নিভিয়ে ভেতরের ঘরের দিকে চলে গেল। তার এখনও 3টে মাল প্যাক করার কাজটা বাকি পড়ে আছে। সাধারণত গঙ্গার ধারেই সুদেব তার ঈপ্সিত বস্তুর সন্ধান পেয়ে যায়, কিন্তু যেহেতু সময়টা শীতকাল, তাই রাত 10টার সময় জায়গাটা একেবারে নির্জন আর ফাঁকা হয়ে গেছে। অন্য দিন হলে হয়তো সে আরও একটু এগিয়ে যেত, কিন্তু আজ আর তা করল না। ভেতরে ভেতরে একটা আতঙ্ক, একটা চিন্তা তাকে ক্লান্ত করে তুলেছে। সামনের বড় গাছটার তলায় সিমেন্টের বেদি, শুধু সেইখানেই বসে একটা সিগারেট ধরালো। মনে পড়ল তার মা আর ছোট বোনের কথা। মাত্র 5 বছর আগে দেনার দায়ে গ্রামের কুঁড়েঘরটাও বন্ধক রেখে তাকে টাকার সন্ধানে আসতে হয়েছিল কলকাতায়। সারা দিন ধরে কাজের চেষ্টায় ঘুরে ঘুরে রাতেও সে বসেছিল গঙ্গার ধারে। পকেটে পয়সা নেই, কলের জল খেয়ে কেটেছে দুটো দিন। একবার মনে করেছে সামনেই মা গঙ্গা, ডুব দিয়ে তো জ্বালা জুড়োয়। পরক্ষণেই মনে পড়েছে মা বোনের মুখটা। টাকা রোজগার করে মহাজনকে সুদ পাঠাতে হবে, নয়তো ওই অসহায় প্রাণী দুটোকে ওরা ভিটে মাটি ছাড়া করবে। কিন্তু কোথায় টাকা? এমন সময় 2টি সন্ডা মার্কা লোক ওকে দুদিক থেকে চেপে ধরল। অন্ধকারে ভালো বুঝতে পারেনি, মনে করেছিল টাকা পয়সা ঘড়ি কিছু না কিছু পাওয়া যাবে। পরক্ষণেই তারা ভুল বুঝতে পারল। ওর একমুখ দাড়ি, বাউন্ডুলে চেহারা, ময়লা কাপড় জামা দেখে ওরা দুটো নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। তারপর ওকে মুখ বেঁধে নিয়ে চলল রাস্তার ধারে। একটা ট্যাক্সি অপেক্ষা করছিল, তাতে ওরা উঠে বসলো, সুদেবকেও তুলল। অনেক ঘুরে ঘুরে বেশ একটা জমকালো বাড়ির গেটের ভেতর নিয়ে ওদের গাড়িটা ঢুকলো। সুদেব লক্ষ্য করলো ট্যাক্সি যে চালাচ্ছিল সেও ওদের লোক। সুদেবকে ওরা নিয়ে গেল একটা ঘরে। ইজি চেয়ারের ওপর বসে সিগারেট খাচ্ছিল দস্তিদার সাহেব। সুদেবকে দেখে বলল, কি হে, এ পথে কতদিন? সুদেব অবাক হয়ে বলল, কোন পথে? ওর পাশের লোক দুটো হেসে উঠল, বলল, ন্যাকা, বুঝতে পারছো না? সুদেব যথেষ্ট অপমানিত হয়ে বলল, ভদ্রভাবে কথা বলুন, আমি ভদ্র ঘরের ছেলে, অভাবে পড়েছি, তাই গ্রাম ছেড়ে কলকাতায় এসেছি। লোক দুটো কি বলতে যাচ্ছিল ওদের থামিয়ে দস্তিদার বলল, কত দূর পড়েছ যে চাকরি পাবে ভাবছ? সুদেব পরিষ্কার স্বরে বলল, স্কুল ফাইনাল পাশ করেছি। লোক দুটো আবার হেসে উঠল, তবে আর কি, মস্ত চাকরি দেবে তোমায়। দস্তিদার আবার হাত নেড়ে ওদের থামতে বলল, তারপর সুদেবের দিকে তাকিয়ে বলল, চাকরি না পেলে? সুদেব বিষণ্ণ কণ্ঠে বলল,
মরব। মা বোনের মৃত্যু দেখার আগে নিজেই গঙ্গায় ঝাঁপিয়ে পড়ব। লোক দুটো বলে ওঠে, আহা, অত কষ্ট করার দরকার নেই, তার চেয়েও সহজ উপায় জানা আছে আমাদের, চলো আমাদের সঙ্গে, দেখিয়ে দেব। দস্তিদার ধমকে উঠে বলল, দাঁড়াও। সুদেবের সামনে এগিয়ে এসে বলল, চাকরি চাও? দেব, কিন্তু যা বলবো তাই করতে হবে, না পারলে মৃত্যু। রাজি? সুদেব হঠাৎ দস্তিদারের পা জড়িয়ে ধরে বলল, যা বলবেন করব, শুধু একটা চাকরি চাই। দস্তিদার হেসে বলল, কাজটা কঠিন, কিন্তু একবার ঢুকলে মৃত্যু না হলে বেরোতে পারবে না, ভেবে দেখো। সুদেবের ভাববার মতো মনের অবস্থা ছিল না, সে শুধু একটা কথাই শুনেছে, চাকরি। তার মাথার মধ্যে ঘুরছে টাকা। সেদিন না বুঝলেও পরে বুঝেছিল সুদেব কী ধরনের জালে সে জড়িয়ে পড়েছে। এখন আর তার টাকার অভাব নেই, মহাজনের টাকা প্রায় শোধ করে এসেছে, বোনের বিয়ের টাকাও জোগাড় হয়েছে, বাকি খালি বাড়িটার বন্ধক ছাড়িয়ে নেয়া। দস্তিদারকে সে মাল জোগাড় করে দেয়, মোটা মোটা টাকা পায়। উত্তর কলকাতায় একটা বাড়িও কিনে দিয়েছে দস্তিদার, ওখানেই তার আর প্রকাশের থাকা। ভেতর দিকে ছোট্ট কারখানা, মাল তৈরি করে প্যাক করা হয়। ভবিষ্যতের কথা ভাবে না সে আর। ভাবতে ভাবতে কত রাত হলো কে জানে। সুদেব উঠে দাঁড়ালো, বাড়ি যেতে হবে, প্রকাশ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ ধূমকেতুর মতো একটা লোক ওর সামনে এসে দাঁড়ালো। এই শীতে তার গায়ে একটা শতছিন্ন শার্ট, তালি মারা প্যান্ট, পায়ে পুরনো রবারের হাওয়াই চটি। ডান হাতটা মুঠো করে সুদীপের দিকে বাড়িয়ে চারপাশটা দেখে নিয়ে লোকটি বলে, ভালো মাল আছে, নেবেন দাদা? একেবারে সুইসমেড। সুদেব ওর ডান হাতটা তালুতে দেখল একটা কি চকচক করছে। পকেট থেকে টর্চটা বার করে তার উপর ফেলতেই চমকে উঠল, একটা দামি ঘড়ি, অন্তত 1000 টাকা তো হবেই। ওমেগা। বুঝলো জিনিসটা চোরাই। বলল, কতই দেবে? লোকটা সতর্কভাবে এদিক ওদিক চেয়ে বলল, গোটা 50 দিয়ে দিন, ছেড়ে দেব। সুদেব হাসল, মনে মনে যা চাইছিল তা আপনা থেকেই হাতের মুঠোয়। বলল, বেশ, 50 কেন, 100 দেব, কিন্তু আমার বাড়ি যেতে হবে, অত টাকা তো সঙ্গে নেই। লোকটা চমকে উঠল, না দাদা, টাকা না থাকে ছেড়ে দিন, আমি কোথাও যাব না। সুদেব হাসল, বলল, একটা কথা আছে জানেন তো, চোরে চোরে মাসতুতো ভাই, আমিও আপনারই দলে, তবে আজ একটু বেকার যাচ্ছিল। যা হোক, ভয় খাবেন না, আমার বাড়ি চলুন, একটু চা জলখাবার খান, ভোর হলে ছেড়ে দেব, সেই সঙ্গে টাকাও নিয়ে যাবেন। লোকটি এক দৃষ্টে তাকিয়ে কি দেখল সুদেবের মুখে, তারপর খাবার আর টাকার লোভে রাজি হয়ে গেল শেষ পর্যন্ত। 15-20 মিনিটের মধ্যে ওরা এসে দাঁড়ালো বাগবাজারের মোড়ে। বড় রাস্তা পার হয়ে একটা গলির মধ্যে খানিক যাবার পরেই সুদেবের বাড়ি। সদরের সামনে এসে 3 বার টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে গেল। আগন্তুককে নিয়ে ঘরে ঢুকতেই প্রকাশের সঙ্গে সুদেবের চোখে চোখে ইশারা হয়ে গেল। তারপর চেঁচিয়ে বলল, ওহে প্রকাশ, ভদ্রলোককে চা জলখাবার দাও, আমরা ততক্ষণ একটু গল্প করি। প্রকাশের ঠোঁটে শয়তানি হাসি, সে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে ভেতরের ঘরে চলে গেল। লোকটি ঘরের চারদিক অবাক হয়ে দেখতে লাগলো,
সমস্ত ঘরটার অর্ধেকটা জুড়ে বড় বড় প্যাকিং বাক্স। এক একটি বাক্স প্রায় 5 থেকে 6 ফুট লম্বা, 3 ফুট চওড়া। সুদেব লোকটির অবাক হওয়া দেখে বলল, ভেতরে আমাদের একটা কারখানা আছে, তার জন্যে এইসব প্যাকিং বাক্সের দরকার হয়। তা কোথায় আর রাখি, বরং এগুলোর ওপর বসাও যায়, তাই চারদিকে ছড়িয়ে রেখেছি। লোকটি বলল, কি কারখানা আপনার? সুদেব হাসতে হাসতে বলল, দেখাবো দেখাবো, সব দেখাবো, আগে তো খেয়ে নিন। সুদেব আর চোখে লক্ষ্য করল লোকটি সেই দামি ঘড়িটা বাঁ হাতের কবজিতে পরে নিয়েছে কখন। হাতে চায়ের কাপ আর সামান্য জলখাবার নিয়ে প্রকাশ ঘরে ঢুকল। লোকটির সামনে ওগুলো নামিয়ে রাখতেই ব্যস্ত হয়ে সে তুলে নিয়ে খেতে লাগলো। বেশ বোঝা যায় বহুদিন সে অভুক্ত। খাওয়া শেষ হয়ে যাবার পর চায়ের কাপটা মাটিতে নামিয়ে রাখল লোকটি। কবজি থেকে ঘড়িটা খুলে ডান হাতে তালুতে রেখে হাতটা বাড়িয়ে দেয় সুদেবের দিকে, বলে, দাদা, এবার তাহলে দামটা দিয়ে দিন, চলে যাই। সুদেব একটা হাই তুলে ঠান্ডা গলায় আন্তরিকতা মিশিয়ে বলে, হবে হবে, এত তাড়ার কি আছে, একটু বিশ্রাম করুন, এখন তো গভীর রাত, ভোর হতে অনেক বাকি, ততক্ষণ একটু গড়িয়ে নিন না। সুদেব উঠে দাঁড়িয়ে লোকটির হাত ধরে টানল, চলুন না, পাশের ঘরে একটু জিরিয়ে নেবেন। লোকটি বলে, না না দাদা, অনেক করেছেন, টাকাটা বরং দিয়ে দিন, বুঝতেই তো পারছেন ওটা আমার বড় দরকার। নিশ্চয় নিশ্চয় টাকার দরকার নেই বলে কি, যেমন আপনার দরকার আমারও দরকার, টাকাটাই তো পৃথিবীতে সব। কি ঠিক বলিনি? হা করে হেসে উঠল সুদেব। সেই গভীর রাতে সুদেবের হাসিতে চমকে উঠল লোকটা। প্রচণ্ড একটা অস্বস্তি বোধ করতে লাগলো। কেন জানি তার মনে হতে লাগলো সামনে তার বিপদ। ছটফট করে উঠল। সে বলল, থাক টাকা, আমি বরং যাই। প্রায় জোর করে ওকে পাশের ঘরের দিকে নিয়ে চলল সুদেব। কি আশ্চর্য, লোকটার গায়ে কেন একটু শক্তি নেই, কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা। বিড়বিড় করে বলল সে, আমাকে দয়া করে ছেড়ে দিন। ততক্ষণে মাঝের ঘর পেরিয়ে ওরা আর একটা ছোট ঘরে পৌঁছে গেছে। সুদেব লোকটিকে প্রায় জোর করে ঠেলে আনছিল। ওর কথা শুনে আবার একবার হেসে উঠে বলল, দয়া কে কাকে করে, আজকে আপনার কাছে আমি দয়া ভিক্ষা করব বলেই না চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। সেই অর্ধ জাগরণের মধ্যেও কথাটা লোকটার কানে গেল। সঙ্গে সঙ্গে সে সব শক্তি নিয়ে ফিরে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে প্রকাশ ওর পায়ের কাছ থেকে একটা কাঠের পাটাতন সরিয়ে নিল। সুদেব সুযোগ বুঝে মারল এক ধাক্কা। লোকটি নিমেষে তলিয়ে গেল একটা বিরাট অন্ধকার চৌবাচ্চার ভেতর। একটা তীব্র অ্যাসিডের গন্ধ ঘরটাকে ভরিয়ে দিল। সঙ্গে সঙ্গে পায়ের কাছের খোলা তক্তাটা এঁটে দিল প্রকাশ। কে বলবে এর নিচে একটা মানুষ মারা কূপ আছে? লোকটা পড়ার সঙ্গে সঙ্গে একটু তীব্র চিৎকার, তারপরেই জল আছড়ানোর শব্দ, তারপর সব চুপ। কাজ শেষ করে প্রকাশ তাকালো সুদেবের দিকে, ওদের জোড়া চোখে লোভের আগুন। সুদেব বলল, 5টা হলো, আর মাত্র একটা, তারপর আমাদের হাতে আসবে নগদ 20,000 টাকা। মাত্র 5 দিন সময়, এর মধ্যে আর একটা কঙ্কাল চাই, জোয়ান মানুষের কঙ্কাল। প্রকাশের দিকে তাকিয়ে আবার বললে, 4টে মাল রেডি আছে, প্যাকিং হয়ে গেছে? প্রকাশ মাথা নাড়ে, হ্যাঁ,
এটাও পরশুদিন রেডি হয়ে যাবে। সুদেব মাথা নাড়ে। হুঁ, হাড় থেকে মাংসগুলো গলে গলে পড়লেই আসলটা বেরিয়ে আসবে। কিন্তু প্রকাশ আরও একটা চাই। প্রতি বছর শীতের সময় মাল জোগাড় করতে আমার বড্ড খাটুনি হয়। কিন্তু দস্তিদার। সুদেবকে থামিয়ে হঠাৎ প্রকাশ ব্যস্ত হয়ে বলে উঠল, স্যার, ওর ঘড়িটা কিন্তু বেশ দামি, ওটা বেচেও। ঘড়ি? সুদেব হতভম্বের মতো খানিকটা তাকিয়ে থেকে বলল, ঘড়ি? ঘড়িটা তো আমার হাত থেকে নেওয়া হয়নি খুলে। তবে? প্রকাশ আফসোস করে বলে ওঠে, আহা, ওর হাতেই ছিল হয়তো। অ্যাসিডে একদম 12টা বেজে গেছে। ইস, আমি দেখেছিলাম স্যার, দামি মেটাল ব্র্যান্ডের ওপর পিবি অক্ষরে দুটো খোদাই করা ছিল। হয়তো যার ঘড়ি তার নাম প্রদীপ বোস বা প্রিয়ব্রত বা প্রাণতোষ। আহ, চুপ করো, নামে কি আসে যায়? বাড়তি টাকা আসতো, সেটাই তো মাটি হয়ে গেল। প্রকাশ মাথা নাড়ল। তা বটে। যাকগে, শোনো, কালও ঠিক আজকের মতো বেরোতে হবে। তুমি খাবার রেডি করে রাখবে। এবারে যাব খালধারের ওই বস্তির দিকটা। অনেক মাতাল বাউন্ডুলে ঘোরাফেরা করে, বলা যায় না, একটা জোগাড় হয়ে গেলেও হতে পারে, বলল সুদেব। কিন্তু পরপর দুদিন চেষ্টা করেও সুদেব একটাও জোগাড় করতে পারল না। তৃতীয় দিন প্রকাশ যথারীতি বাড়িতে, আর সুদেব বেরিয়েছে ধান্দায়। প্রকাশ পঞ্চম মালটিও প্যাক করে ফেলেছে। এমন সময় দরজায় শব্দ হলো, খট খট খট। ঘড়িতে তখন রাত ঠিক 11টা। সুদেব এই সময়ই রোজ বাড়ি ফেরে। প্রকাশ তাড়াতাড়ি উঠে দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সে অন্ধকারে শুধু দেখা গেল এক পুরুষ মূর্তি। প্রকাশ ফিসফিস করে বলল, স্যার, পেলেন? উত্তর এলো চাপা গলায়। অন্ধকারের মধ্যেও প্রকাশ লক্ষ্য করল সুদেব কালো কম্বলটা দিয়ে পুরো শরীরটা ঢেকে রেখেছে, এমনকি চোখ দুটো ছাড়া সারা মুখটাও। সেই চোখ দুটো অন্ধকারেও জ্বলছে অস্বাভাবিকভাবে। প্রকাশ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কালো কম্বলে ঢাকা মূর্তিটা একটা চকচকে বস্তু ওর চোখের সামনে ঝুলিয়ে বলে উঠল ফ্যাঁসফ্যাঁসে গলায়, দাদা, আমার ঘড়ির দামটা। ঘড়ি? হ্যাঁ, এ তো সেই ঘড়ি। পাশের বাড়ির জানলা দিয়ে রাস্তার ওপর থেকে এক ফালি আলো এসে পড়েছে ঘড়িটার ওপর। প্রকাশ দেখল ব্র্যান্ডের ওপর সেই পিবি অক্ষরটা জল করছে। প্রচণ্ড চমকে উঠে প্রকাশ ছুটে পালাতে গেল ভেতরের দরজা দিয়ে। একটা ঠান্ডা হাত তার হাতটা চেপে ধরে বলল, টাকাটা দিন, নয়তো ঘাড় মটকাবো। কই দিন? হঠাৎ প্রকাশের মনে হলো কোনো বজ্জাত লোক নয় তো। পরক্ষণেই তার মনে পড়ল সে নিজে হাতে কঙ্কালটা তুলে প্যাক করেছে। একটু সাহস পেয়ে সে চিৎকার করে উঠল, কে তুই? কালো কম্বলের ভেতর থেকে চাপা হাসির শব্দ। ফ্যাঁসফ্যাঁসে গলায় উত্তর এলো, সে রাতে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে যত্ন করে খাওয়ালে আর আজ চিনতে পারছো না? প্রকাশ সুদেবের নাম ধরে চিৎকার করে উঠে ছুটে পালাতে গেল। অন্ধকারে সে লক্ষ্যই করল না অ্যাসিডে চৌবাচ্চার ঢাকাটা কে তার অলক্ষ্যে সরিয়ে রেখেছে। বিভ্রান্ত প্রকাশের শরীরটা ঠিক ওটার ধারে আসতেই এক ঠেলা দিল আগন্তুক। সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার, শো শো শব্দ, তারপরই সব স্থির। কালো কম্বলটা এক
টানে ফেলে দিয়ে অট্টহাসি হাসল সুদেব। মাল রেডি, পুরোপুরি ছটা। প্রকাশকে আর টাকার ভাগ দেবার প্রয়োজন নেই, পুরো টাকাটা এখন তার। এবার টাকাটা নিয়ে কেটে পড়া, ব্যাস। দস্তিদারের চোখে ধুলো দিয়ে সোজা দেশে পালানো, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা, তারপর আর এ পথে নয়। হঠাৎ ওর নজরে পড়ল ঘড়িটার দিকে। প্রকাশকে সে জানতে দেয়নি। লোকটিকে ধাক্কা মেরে চৌবাচ্চায় ফেলবার সময় তার হাত থেকে ঘড়িটা ছিটকে এসে তার পায়ের কাছেই পড়ে। তারপর সে প্রকাশের অলক্ষ্যে নিঃশব্দে সেটা তুলে পকেটে রাখে। ইচ্ছে ছিল ঘড়িটা বেচে কিছু টাকা আনবে, কিন্তু হঠাৎ তার মাথায় অন্য মতলব খেলে যায়। কদিন ধরে যখন আর একটা জোয়ান জোগাড় করতে পারল না, তখন ও ঠিক করল একটা উপায় তাকে পেতেই হবে। দস্তিদারের হাতে সে মরতে রাজি নয়। কটা দিন কটা রাত তাকে পাগল করে তুলল চিন্তায়। শেষকালে আর কোনো উপায় না দেখে ও এই শেষ রাস্তাটাই বেছে নিল। প্রথম প্রথম তার মনে হয়েছে কাজটা অন্যায়, কিন্তু যত দিন গেছে মনে হয়েছে নিজেকে বাঁচাতে হবে, আর তার জন্য এছাড়া আর কোনো পথ নেই। মনে হয়েছে সে না মারলে পয়সার লোভে হয়তো প্রকাশই তাকে কোনো দিন মেরে ফেলবে। প্রকাশের চোখ দুটো টাকার কথায় কেমন চিকচিক করে উঠত, এটা সে বারবার লক্ষ্য করেছে। দিন তিনেক পরে এক রাত্রে দস্তিদার সাহেবের লরি এসে দাঁড়ালো সুদেবের বাড়ির সামনে। গুনে গুনে 6টা বাক্স লরিতে তোলার পর এক গোছা টাকা দস্তিদার দিল। বলল, ভবিষ্যতে আর এমন সময় দেব না, মনে থাকে যেন। সুদেব মাথা নাড়ল, মনে মনে বলল, এবার কে কাকে জব্দ করে দেখা যাক। লরিটা চলে যেতে টাকাটা সুদেব আলমারিতে রাখতে গিয়েও রাখল না। ফং ফঙে হালকা কাঠ চুরি হয়ে যায় যদি, তার চেয়ে বরং বিছানার গদির নিচেই থাক। দামি হাত ঘড়িটা সে ইচ্ছে করেই বিক্রি করেনি। চোরাই মাল বিক্রি করতে গেলে বিপদ, তাছাড়া ক টাকাই বা আসবে। তার চেয়ে তার নিজের একটা ভালো ঘড়ির দরকার ছিল। বাঁ হাতে বাঁধা ঘড়িটার দিকে চোখ পড়তেই চমকে উঠল সুদেব। ও বাবা, রাত 10টা! হোটেল বন্ধ হয়ে গেলে খাবে কি? তাড়াতাড়ি উঠে সোয়েটারটা পরে ঘরের আলো নিভিয়েও বাইরে এসে দাঁড়ালো। ফাঁকা ঘর, এক গাদা টাকা রয়েছে। যদি আবার ইতিমধ্যে না, টাকা টাকা করে সে পাগল হলো নাকি? কে জানবে সে গদির নিচে 20,000 টাকা লুকিয়ে রেখেছে। তবু সুদের সদরে দুটো তালা লাগালো। তারপর শীষ দিতে দিতে এগিয়ে গেল মোড়ের হোটেলটার দিকে। ঘণ্টাখানেক বাদেই আবার শীষ দিতে দিতে ফিরল সুদেব। মনটা তার দারুণ ভরে আছে। কেমন যেন নিজেকে খুব স্বাধীন মনে হচ্ছে, একটা মুক্তির আনন্দ। কিন্তু এ কি, চাবি দিয়ে তালা দুটো খুলে ফেলার পরও দরজাটা খুলছে না কেন? যেন মনে হচ্ছে কেউ ভেতর থেকে খিল তুলে দিয়েছে। তবে কি যা ভয় করেছিল সে তাই হয়েছে? চিন্তায় ভাবনায় সুদেবের মতো পাষণ্ডের বুকও কেঁপে উঠল। তার মনে হলো দস্তিদার সাহেব আবার ফিরে আসেননি তো। ঠিক সেই মুহূর্তে তার মাথায় এলো না দস্তিদার এলেও গাড়িতে আসবে, আর সে গাড়ি দাঁড়িয়ে থাকবে কাছে পিঠেই। হঠাৎ সে এক অদ্ভুত কাজ করল। তার পুরনো সংকেত মতো দরজার গায়ে 3বার খুব ধীরে ধীরে টোকা দিল। নিঃশব্দে দরজা খুলে গেল। সুদেব সতর্ক দৃষ্টিতে সন্তর্পণে ঘরে ঢুকল। আলো জ্বলল।
চারদিক লক্ষ্য করে দেখল, কাউকে দেখতে পেল না। তার টাকা? তাড়াতাড়ি ও এগিয়ে গেল পাশের ঘরের বিছানার দিকে। গদিটা তোলবার জন্য একটু নিচু হতেই দেখল বিছানার ওপর কম্বল চাপা দিয়ে শুয়ে আছে একটা মানুষ। আর একটু হলেই সে চিৎকার করে উঠত। খুব জোরে সামলে নিল নিজেকে। পাশের টেবিলটার ড্রয়ার খুলে তার ভেতর থেকে খুব ধীরে ধীরে বার করে আনলো সাইলেন্সার লাগানো একটা পিস্তল। তারপর চোখের পলকে লোকটার মাথা লক্ষ্য করে পরপর 3 বার গুলি ছুড়ল। গুলিগুলো মাথার বালিশের ভেতর ঢুকে গেল পটপট শব্দ তুলে। লোকটা একটুও নড়ল না। সুদেবের শীত দ্বারাবে একটা বরফ শীতল শিহরণ নেমে গেল নিচের দিকে। সুদেব চাপা গলায় চিৎকার করে উঠল, কে তুমি? পরিচয় দাও, বলো, চুপ করে থেকো না, বলো। ওপাশ ফিরে শুয়েছিল কেউ আস্তে আস্তে এপাশ ফিরল। ধীরে ধীরে মুখের ওপর থেকে কম্বলটা সরিয়ে দিল। শুধু পরিষ্কার দেখল জ্বলন্ত দৃষ্টিতে অ্যাসিডে পোড়া বীভৎস মূর্তিতে তার দিকে তাকিয়ে আছে প্রকাশ। তার চোখে প্রতিহিংসার আগুন। সুদেব পালাতে গেল, পারল না। কে যেন তার পা দুটো জোর করে মাটির সঙ্গে আটকে দিয়েছে। প্রেতাত্মা খাট ছেড়ে উঠল, গদির তলা থেকে তুলে নিল টাকার বান্ডিল। সুদেবের দিকে চেয়ে সেই বীভৎস মুখে অট্ট হাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল আলমারির ভেতর। প্রথমটা সুদেবের মনে হয়েছিল তার মতো কেউ বোধহয় অভিনয় করে দেখাবার চেষ্টা করছে, যেমনটি সে করেছিল প্রকাশকে। কিন্তু এখন আর তার কোনো সন্দেহ নেই। প্রকাশের অতৃপ্ত আত্মা ফিরে এসছে প্রতিশোধ নিতে। সুদেবকে পালাতে হবে, আগে প্রাণ, তবে তো টাকা। কিন্তু প্রকাশ কি তাকে নিষ্কৃতি দেবে? খুব ধীরে ধীরে সে দরজার কাছে এগিয়ে গেল। কি, দরজা বাইরে থেকে বন্ধ করলো কে? হিতাহিত জ্ঞানশূন্য সুদেব জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কেউ সাড়া দিল না। পাগলের মতো সে জানলার কাছে ছুটে গেল। মোটা কাঁচের শাসির ওপর একটা ভারী পেপারওয়েট দিয়ে গায়ে জোরে মারতে লাগলো। কাঁচ ভেঙে পড়ল, কিন্তু বাইরে লোহার গরাদ। কি করে সে পালাবে? ভয়ে সে আলমারির দিকে তাকাচ্ছে না। ও জানে, ও অনুভব করতে পারছে আলমারির ভেতর থেকে প্রকাশের বীভৎস চোখ দুটো চেয়ে চেয়ে হাসছে। উফ, কি ভয়ঙ্কর! ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুদেব দৌড়ে কলসির কাছে গিয়ে জল গড়িয়ে খেতে গেল। এক ফোঁটা জল বেরোলো না। তেষ্টায় সে মরে যাচ্ছে, কিন্তু উপায় নেই। প্রকাশের আত্মা তাকে বন্দি করেছে। এবার সে তাকালো আলমারির দিকে, হাত জোর করে মিনতি করল, প্রকাশ, তুমি আমার সব না, শুধু আমাকে মুক্তি দাও। ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়, তার সঙ্গে চাপা হাসির শব্দ। সুদেব আবার অনুভব করে তার গলা শুকিয়ে যাচ্ছে। দৌড়ে কল থেকে জল খেতে যায়, এক ফোঁটা জল বেরোয় না। ক্লান্ত অবসন্ন সুদেবের শরীরটা ভারী হয়ে আসে। সে ধীরে ধীরে বিছানায় এসে বসে, শরীরটা এলিয়ে পড়ে বিছানায়। ঠিক সেই সময় সে অনুভব করে তার পাশে কম্বল চাপা দিয়ে প্রকাশের প্রেতাত্মা শুয়ে আছে। সুদেব চিৎকার করে ওঠে, কে কোথায় আছো? বাঁচাও! সাউন্ডপ্রুফ ঘর, কেউ শুনতে পায় না তার ডাক। সুদেব আতঙ্কগ্রস্তের মতো ছুটে গিয়ে সেই অ্যাসিড ঘরে ঢুকেই একমাত্র দরজার খিল তুলে দেয়। ও ঘরে প্রেতাত্মা, এ ঘরে তাকে সে ঢুকতে দেবে না। দরজার ওপরে কে যেন 3 বার শব্দ করল।
ঠক ঠক ঠক। সুদেব দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। না, সে কিছুতেই দরজা খুলবে না। সামনেই সেই অ্যাসিডের চৌবাচ্চা। সুদেবের মনে পড়ে কদিন আগেই সে প্রকাশের কঙ্কালটা তুলে প্যাক করেছে। এই ব্যাপারটা তো আজ নতুন নয়, কিন্তু কোনোদিন তো এমন ঘটনা ঘটেনি। বাইরের লোক তার চিৎকার শুনতে পাচ্ছে না কেন? হঠাৎ তার মনে পড়ল, ভেতরে চিৎকার বাইরে থেকে যাতে শোনা না যায় এজন্য তো সব ঘরের জানলাগুলোতে মোটা কাঁচ লাগিয়েছিল দস্তিদার। তবে সে কি করবে? যদি কোনো বদমাশ লোকের কাজও হয় এটা, তবু তার তো কিচ্ছু করার নেই। কিন্তু সে তো পরিষ্কার দেখেছে প্রকাশের বীভৎস মুখ। প্রকাশ তাকে খুন করে প্রতিশোধ নিতে এসেছে। খুন, খুন! কথাটা ভাবতেই সমস্ত শরীর হিম হয়ে গেল সুদেবের। সে দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। দরজায় খট খট শব্দ ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে দরজাটা যেন এক্ষুনি ভেঙে পড়বে। সুদেব এক পা করে পেছোতে লাগলো। সেই অ্যাসিডে চৌবাচ্চার ধারে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দরজায় ধাক্কা দেওয়া বন্ধ হয়ে গেল। চারদিক নিস্তব্ধ, কানে তালা ধরা শব্দহীন মুহূর্ত। আগের চেয়েও বেশি ভয় পেয়ে সুদেব আতঙ্কগ্রস্তের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে দরজার দিকে তাকিয়ে। অন্যদিকে চৌবাচ্চার ওপরের কাঠের পাটাটা ধীরে ধীরে ফাঁক হয়ে যাচ্ছে। সুদেবের সেদিকে লক্ষ্য নেই। সে ভাবছে প্রেতাত্মাটা হয়তো দরজা ফুঁড়ে ঢুকে আসবে ঘরে। এমন সময় চৌবাচ্চার ফাঁকের ভেতর থেকে একটা মাংসহীন কঙ্কালের হাত উঠে আসতে লাগলো উপরের দিকে। হাতটা আস্তে আস্তে এগিয়ে গেল সুদেবের পা লক্ষ্য করে। তারপর হঠাৎ শক্ত করে চেপে ধরল সুদেবের ডান পা। এক ঝটকায় তাকে নামিয়ে নিল চৌবাচ্চার ভেতর। একটা চাপা আর্তনাদ, হিসিস শব্দ, তারপর সব চুপ। বেশ কিছুদিন বাদে এক রাতে দস্তিদারের লরি এসে থামল সুদেবের বাড়ি। দরজায় টোকা দিতেই খুলে গেল। দেখে অবাক হলো দস্তিদার। ঘরের মধ্যে কাঁচ ভাঙা, এলোমেলো জিনিসপত্র। ধুলো দেখে ভুরু কুঁচকল দস্তিদার। দু চারবার চাপা স্বরে সুদেব আর প্রকাশের নাম ধরে ডাকল। সাড়া পেল না। কি মনে করে এগিয়ে গেল চৌবাচ্চার ঘরে। পাটাতনটা সরাতেই দেখতে পেল একটা কঙ্কাল। দস্তিদারের লোকেরা সেই রাতেই কঙ্কালটা তুলল। দেখা গেল কঙ্কালের বাঁ হাতে ঝুলছে একটা বিবর্ণ ঘড়ি, যার ব্র্যান্ডের ওপর খোদাই করা রয়েছে ইংরাজির দুটি অক্ষর পিবি। বিছানার গদির নিচ থেকে পাওয়া গেল 20,000 টাকার বান্ডিল। কিন্তু সুদেব বা প্রকাশের কোনো সন্ধান পাওয়া গেল না।